নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করলেও গ্রামীণ ব্যাংক বলছে তিনি বহাল আছেন। নিঃস্ব রিক্ত হাতে একে একে দেশে ফিরছেন লিবিয়া প্রবাসীরা, ভেঙে পড়ছেন কান্নায়, জানাচ্ছেন ক্ষোভ। ইংল্যান্ডের দিকে 328 রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর টাইগারদের মূল লক্ষ্য ছাড়বার পাত্র নয় ক্যারিবিয়ান। সবাই কেমন থাকেন আজকে আপনার 21 সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপসারণ করা হয়েছে, তবে গ্রামীণ ব্যাংক বলছে তিনি বহাল আছেন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান 21 টেলিভিশনকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এই আদেশ বৈধ নয়। GM আহসানের সঙ্গে রিপোর্ট করছেন নাদিয়া শারমিন। 1976 সালে চট্টগ্রামের জোবরাগ্রাম থেকে যাত্রা শুরু হয় গ্রামীণ ব্যাংকের। তবে ব্যাংক হিসেবে অনুমোদন পায় 1983 সালে। ব্যাংকের মালিকানা 90% গ্রামীণ ব্যাংক সদস্যদের এবং 10% সরকারের। 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। গত সোমবার ডক্টর ইউনূসের এ পদে থাকাকে অবৈধ জানিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। 60 বছর উত্তীর্ণ হল ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে তার অনির্দিষ্ট মেয়াদে এমডি পদে বহাল থাকাকে চাকরির বিধিমালা লঙ্ঘন বলে অভিযোগ করে তারা। অবশেষে ব্যাংক আইনের 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক ডক্টর ইউনূসকে অপসারণের এই সিদ্ধান্ত গ্রহণ করে। অপসারণের আদেশ জারি করে বুধবার এর একটি কপি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। তবে এই আদেশ জারির পর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় এখনো নিজের পদে বহাল আছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছেন, এটা আইনগত বিষয়। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ও গতকাল বলেছেন যে এটা আইনগত বিষয়। গ্রামীণ ব্যাংক এ বিষয়ে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। তারা সম্পূর্ণ বিষয়টির আইনগত দিক পরীক্ষা করে দেখছে। গ্রামীণ ব্যাংক একনিষ্ঠভাবে সকল আইন পালন করে এসেছে। ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ সংক্রান্ত আইনসমূহ যথাযথভাবে পালন করেছে। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস যথারীতি তার পদে বহাল আছেন। এদিকে এই সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। এই আদেশ শুধু ব্যাংক কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামীণ ব্যাংক একটি আইনের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং এটি একটি ব্যাংক কোম্পানি নয়, এবং যেগুলো ব্যাংক কোম্পানি সেগুলো বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুসারে শিডিউল ব্যাংকের যে তালিকা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সুতরাং এই আদেশের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে, এবং এই আদেশের মূল লক্ষ্য যেটা থাকে সেটা হলো জনস্বার্থ এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা। এতে জনস্বার্থ এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিঘ্নিত হবে। সুতরাং যে উদ্দেশ্যে 45 ধারার ক্ষমতা ব্যাংককে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে, তার বিপরীত উদ্দেশ্যে এটা প্রয়োগ করা হয়েছে, এবং এই প্রতিষ্ঠান একটি ব্যাংক কোম্পানি নয়। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়া থেকে তিউনিসি এবং গ্রিসে আশ্রয় নেওয়া 526 বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। এদের প্রত্যেকেই ফিরেছেন নিঃস্ব রিক্ত হয়ে। সব হারিয়ে কোন রকমের জীবন নিয়ে দেশের মাটিতে পা রেখে কান্নায় ভেঙে পড়েন তারা জানিয়েছেন ফেরার অপেক্ষায় লিবিয়ার বিভিন্ন সীমান্তে অস্থির সময় কাটাচ্ছেন হাজারো বাংলাদেশি। এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন বাকিদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সুলতান লিংকনের রিপোর্ট। পরিবারের সচ্ছলতার জন্যই লিবিয়া গিয়েছিলেন তারা, কিন্তু প্রায় 15 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করা এই শ্রমিকদের আহাজারি বলে দেয় কি ভীষণ দুঃসময় পার করতে হয়েছে তাদের। 10,000 লোক না খাচ্ছে, 300 কিলোমিটার ভিতরে কোনো দোকান নাই, কোনো খাবারের কোনো কিছু নাই, পানি নাই, এমনকি থাকার জন্য কোনো তাম্বুরাটা পর্যন্ত নাই। আপনি এই ব্যবস্থাটা করেন না কেন? অন্য এম্বাসির সাথে সাথে রিসিভ করে জুস বিস্কুট আমাদের সবকিছু নিয়ে নিছে। আমাদের এম্বাসি এক গ্লাস পানি পর্যন্ত নেই না। আমাদের এম্বাসি আমাদের কোনো ভূমিকা রাখে না এই জায়গাতে। আমাদের এম্বাসির দরকার নাই। আমাদের ভাই 20 দিন ধরে আমরা না খাই আছি ভাই। আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের আর বেশি কিছু বলতে পারছি না ভাই। তবে নিজেরা দেশে ফিরতে পারলেও লিবিয়া ফেলে আসা দেশি ভাইদের কষ্ট সারাক্ষণই পড়ায় তাদের।
এখানে অনেক লোক অনেক বিপদে আছে। আপনারা যদি পারেন আমাদের সরকারকে বলেন যাতে ওইখানে এমবাসি আমাদের কিছু একটা করে। ওইখানে এমবাসি কোনো কাজই করতেছে না আমাদের জন্য। 27 দিন ধরে খানা নাই, যুদ্ধ হচ্ছে, ফলাই আসতে হচ্ছে আমাদের মনে হয় এক দেশ থেকে আরেক দেশে আইসি, ট্রেন পরে এই দেশে ফ্লাইট হচ্ছে। এই শ্রমিকদের অভিযোগ, অন্য দেশের দূতাবাস তাদের দেশের শ্রমিকদের যেভাবে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করেছে সে তুলনায় বাংলাদেশের উদ্যোগ ছিল একেবারেই নগণ্য। হাজার হাজার নয়, মানে লাখের উপরে বাঙালি শুধু তিনুশিয়া বর্ডারে আছে, এবং মিশরে কতগুলো আছে জানতেই পারি না। যে কোনো লোকে সেটা দুইটা মোবাইল টেলিফোন নিয়ে যেতে থাকা এবং হাঁটা টানা সব বন্ধ বাঙালিদের জন্য, শুধু আজীবীদের জন্য। হতাহতের কোনো তথ্য সরকারের কাছে না থাকলেও IOM ও রেড ক্রিসেন্টের সহায়তায় আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত ফেরানোর ব্যবস্থার কথা জানালেন শ্রমমন্ত্রী। সবাইকে আমরা রেজিস্ট্রেশন করতেছি এবং যারা পরিস্থিতি শান্ত হলে তারা তাদের নিজেদের কর্মস্থলে যদি যাওয়ার সুযোগ থাকে তারা যাবে। আমরা তাদের প্রায়োরিটি লিস্ট করতেছি, যেমন গালফ ওয়ারের সময় করছিলাম, এবং তাদেরই প্রায়োরিটি দেওয়া হবে বিদেশে যাওয়ার জন্য। দেশে ফেরতদের অনেকেই বলেছেন লাখ টাকা খরচ করে ভাগ্যের যে নির্মম রূপ তারা দেখে এলেন, দেশেও হয়তো কাটাতে হবে অনিশ্চিত জীবন। সুলতান লিংকন, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন শহর বা অঞ্চল পাল্টাপাল্টি দখলের মধ্য দিয়ে যাচ্ছে লিবিয়া পরিস্থিতি। এরই মধ্যে গাদ্দাফি বাহিনী পুনর্দখলে নিয়েছে পূর্বাঞ্চলের একটি শহর। মেরিন সেনা এবং যুদ্ধ সরঞ্জাম সহ লিবিয়ার পথে সুয়েজ খালে প্রবেশ করেছে USS কিয়ারসার্জ এবং USS পন্স নামের দুটি মার্কিন রণতরী। বিক্ষোভে যোগ দেওয়া সেনাবাহিনীর সহায়তায় আরো ঐক্যবদ্ধ হচ্ছে বিদ্রোহীরাও। এদিকে মানবাধিকার পরিষদ থেকে লিবিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। জাবের গাজী জানাচ্ছেন বিস্তারিত। বিদ্রোহীদের দখলে থাকা পূর্বাঞ্চলীয় শহর ব্রেগা আবার দখলে নিল গাদ্দাফির অনুগত সেনাবাহিনী। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। গাদ্দাফিকে হটাতে আরো সংঘবদ্ধ হচ্ছে বিদ্রোহীরা। সামরিক প্রশিক্ষণে অংশ নিতে দলে দলে যোগ দিচ্ছে বেসামরিক মানুষ। এদিকে লিবিয়া ছাড়তে মরিয়া বিদেশি নাগরিকরা। তিউনিসিয়া ও মিশর সীমান্তে ভিড় করছেন তারা। হিমশিম খাচ্ছেন সীমান্তের নিরাপত্তা কর্মীরা। দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশিরাও। দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট। এ অবস্থায় 4 কোটি মার্কিন ডলারের সাহায্যের আবেদন জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। We are looking at the situation on the border of Egypt, within Libya, and on the border here. এদিকে মানবাধিকার পরিষদে লিবিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। দেশটিতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি। We demand an immediate end to the violence against the civilians and full respect for their fundamental human rights. অভ্যুত্থানের 34তম বার্ষিকীতে একটি র্যালিতে যোগ দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। ক্ষমতা ধরে রাখতে অটুট তিনি। এদিকে লিবিয়ায় মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনেজাদ। জাবের গাজী, 21 টেলিভিশন। বিদেশে কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের 5টি সরকারি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যারা শিগগিরই ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার অনুসন্ধানে যাবে। প্রধানমন্ত্রী আরো জানান, 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এছাড়া 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের 5টি অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বেকার সমস্যা সমাধানে পর্যায়ক্রমে দেশের সব জেলায় ন্যাশনাল সার্ভিস চালু করা হবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। যে কারিগরি প্রতিষ্ঠান আমরা 64 জেলায় করছি এবং 45টি ট্রেডে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার মাঝে এই ডিজিটাল পদ্ধতি বা কম্পিউটারের সম্পর্কে ট্রেনিং দেওয়া, সে ট্রেনিং এখন সব জায়গায় আছে, সেটাও করা হচ্ছে। এর পাশাপাশি স্কুলগুলিতেও আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা নিয়েছি এবং প্রবাসী কল্যাণ যে ব্যাংকটা, এটাও কিন্তু ডিজিটাল পদ্ধতিতেই চালু করা হবে। এবারে ব্ল্যাক হর্স বিশ্বকাপ ক্রিকেটের খবর। ইংল্যান্ডের দেওয়া 328 রানের টার্গেটে শুরুটা ভালো হলেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। শেষ খবরে আইরিশদের সংগ্রহ 5 উইকেটে 138 রান। শুরুতেই স্ট্রস এবং পিটারসন মিলে শক্ত জুটি গড়ে তোলেন
91 রানের জুটি করার পর 34 রানে ডকরেলের বলে আউট হন স্ট্রস। পিটারসেন তুলে নেন বিশ্বকাপ ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি। 59 রান করে স্টার্লিং এর বলে আউট হন তিনি। এরপর স্ট্রস এবং বেল মিলে 167 রানের বিশাল জুটি করে তোলেন। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ট্রট 92 এবং বেল 81 রান করে আউট হন। শেষ পর্যন্ত 8 উইকেটে 327 রান সংগ্রহ করে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্নে এখন বিভোর বাংলাদেশের ক্রিকেটাররা। র্যাঙ্কিংয়ে ক্যারিবীয়দের চেয়ে এক ধাপ এগিয়ে এখন বাংলাদেশ, তবে র্যাঙ্কিংয়ে মাথা ঘামাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তবে তাদের ভাবনায়ও রয়েছে শুধুই জয়। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। র্যাঙ্কিংয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে তা নিয়ে ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে শক্তিশালী দল মানলেও তাদের ভাবনায় শুধুই জয়। স্বাগতিকদের বিরুদ্ধে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে আরো এক ধাপ এগিয়ে যেতে চায় ক্যারিবিয়ানরা। Oh, definitely. Some of the guys are missing. We're back at full strength now, I would say, and we guys we're obviously on a mission. It's a World Cup, different stage, and and we're going to go there and put our best foot forward. প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা যেন সোনার হরিণ ক্যারিবিয়ানদের কাছে। ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপা খরা গোছাতে চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের ম্যানেজার রিচি রিচার্ডসন। Every match is a challenge. Everyone is going to be difficult. We're not going to take anybody for granted. Playing in Bangladesh against Bangladesh will be tough, but we believe we have the ability, and we are certainly very confident now that we can beat Bangladesh. এদিকে ম্যাচ জয়ের ব্যাপারে স্বাগতিকরাও রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রতিপক্ষকে তা নিয়ে ভাবছে না টাইগাররা। নিজেদের খেলাটা ঠিকমতো খেলতে পারলে যে কোনো দলকেই হারানোর ক্ষমতা রয়েছে তাদের, এমনটাই মনে করেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। আমিও ফার্স্টে তাই মনে করেছিলাম যে স্পিনারদের জন্য অনেক বেশি হবে, হেল্পফুল হবে। উইকেট আসলে সেরকম অনেক বেশি কিছু হচ্ছে, স্পোর্টিং উইকেট হচ্ছে নরমালি এখন। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। সন্তান থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের পর সেই সন্তান প্রতিপালনের ব্যবস্থা নিয়ে রয়েছে বিতর্ক। তবে আইনবিদরা বলছেন এক্ষেত্রে বাবা মাকে সচেতন হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এ ধরনের সন্তানদের জীবনের অনেক ক্ষেত্রে হতে হচ্ছে প্রতিবন্ধকতার শিকার। বিবাহ বিচ্ছেদ নিয়ে মঞ্জুরুল আলম পান্নার 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব আজ। তালাক দাম্পত্য জীবনের চূড়ান্ত পরিণতি। তবে সেই চূড়ান্ত অধ্যায়ের পর ভেঙে যাওয়া পরিবারের সন্তানকে হতে হয় সমাজের অনেক অনভিপ্রেত বাস্তবতার মুখোমুখি। আমি যখন 4 বছর তখন থেকে বাবা মা ডিভোর্স। মা বাবা ভুলের কারণে আর কি সন্তানদের উপরে এই প্রবলেমগুলো হয়, বা স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। তাদের যখন সেপারেশন হলো, মানুষের সবচেয়ে বেশি আগ্রহের প্রশ্নটা ছিল কেন আমার বাবা মার সেপারেশন হলো। ভাঙা পরিবারের শিশুদের বিশেষ একটি অবস্থানের মধ্যে পড়তে হয়, তারা সবচেয়ে বেশি বিপদে থাকে তাদের বাবা মায়ের যৌন জীবনের প্রশ্নে। বিবাহ বিচ্ছেদের পর সন্তান বাবা মায়ের কার কাছে থাকবে তা নিয়ে আদালতে মীমাংসার ব্যবস্থা থাকলেও পরে এ নিয়ে দেখা দেয় বিভিন্ন ধরনের জটিলতা। নিজে ভেঙে যাওয়া পরিবার থেকে বড় হয়েছেন, আবার তার নিজের জীবনেও ঘটেছে সংসার ভাঙনের মতো ঘটনা। এরই কেউ কেউ প্রশ্ন তুলেছেন সন্তান প্রতিপালনের ব্যবস্থা নিয়ে। আমার সন্তানদের সাথে শুধু দেখা করার অধিকারের জন্য প্রায় 2 বছর হয়ে গেল আমি কেস করেও 2 বার দেখা করার একটা সুযোগ পেয়েছি আদালতের মাধ্যমে। শিশু কিন্তু বাবার প্রতি একটা বিদ্বেষ নিয়ে বড় হচ্ছে, মায়ের মমতা পাচ্ছে। মার কিন্তু সবসময় বলার দরকার নেই যে তোমার বাবা অনেক ভালো বা তোমার বাবা অনেক খারাপ। এই বিদ্বেষ থেকে কিন্তু একটা শিশু অন্য মনস্ক থাকছে, বড় হওয়ার পর সে হয়তোবা অন্য বিপথে যাচ্ছে। তবে আইনবিদরা বলছেন এক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাবা মায়ের সচেতন হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাদের নিজেদের মধ্যে যে মনোমালিন্য ঘটেছিল কিংবা যে কারণে সম্পর্কের অবনতি ঘটেছিল সেই জিনিসটা যেন সংক্রমিত না করেন। সমাধান হচ্ছে এই বাবা মার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গ্রো করে এই বাচ্চাটার মঙ্গলের কথা চিন্তা করে একে অপরের কাছে পাঠানোর বা একে অপরের সান্নিধ্যে আসার জন্য সন্তানকে ফেসিলিটেট করাই বুদ্ধিমানের কাজ। কোন কোন ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদটা অতি প্রয়োজন হয়ে উঠলেও কেবলমাত্র আবেগের বশে বা হঠকারী সিদ্ধান্তে সংসার ভাঙনের বিষয়গুলো সমাজকে কতটুকু অভিশপ্ত করে তুলছে তা সংশ্লিষ্টদের ভেবে দেখার পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।
কাল থেকে ঢাকায় খোলা বাজারে চাল বিক্রির পরিমাণ বাড়ানো হবে। ওএমএস কার্যক্রম পর্যালোচনা কমিটির সভা শেষে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। একই সঙ্গে তিনি জানিয়েছেন বড় মৌসুমের আগে দেশে খাদ্য সংকট হবে না। মন্ত্রী বলেন, দেশে এখন যে পরিমাণ খাদ্য মজুদ আছে তাতে চালের দাম বাড়া কিংবা খাদ্য সংকটে কোনো কারণ নেই। এছাড়া বুধবার থেকে রাজধানীতে আরো 50টি পয়েন্টে ওএমএস এর চাল বিক্রির সংখ্যা বাড়ানো হবে। আর চট্টগ্রাম ও সিলেটে এখন ট্রাক প্রতিদিন 1 টনের পরিবর্তে 2 টন করে এবং ইউনিয়নগুলোতে দৈনিক 1 টনের জায়গায় 1.5 টন করে চাল বিক্রি হবে। এসব উদ্যোগের ফলে চালের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করেন মন্ত্রী। একদিন বাড়ার পর আবারও নিম্নমুখী পুঁজিবাজার। ডিএসসির সাধারণ সূচক বুধবার কমেছে 309 পয়েন্ট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে 247টির, বেড়েছে মাত্র 8টির। ক্রমাগত ধসে বিনিয়োগকারীরা এখন বিক্ষোভ করার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন। এবার ডিএসসির সামনের রাস্তা জড়ো হয়ে বাজারকে স্থিতিশীল করতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছেন তারা। অন্যদিকে বিকেলে বৈঠক করে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা এখন পর্যন্ত কোনো ফোর্স সেল করেননি। বাজারকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি মার্চেন্ট ব্যাংক সমর্থন দিয়ে যাচ্ছে বলে জানান তারা। এবারে পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। গ্যালারি অ্যাপেক্সের 10ম বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন হয়ে গেল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সকালে ওই অনুষ্ঠানে অ্যাপেক্স স্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল্লাহি বলেন, 2015 সালের মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের জুতার বাজারের 15% দখলের লক্ষ্যে কাজ করছে। এ সময় গ্যালারি অ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে মডার্ন ডায়াগনস্টিক আন্তর্জাতিক সংবাদ। বিতর্কিত ব্লাসফেমি আইনের বিরোধিতা করায় এবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি। এদিকে এই হত্যার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। রাজধানী ইসলামাবাদে গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় 2 বন্দুকধারী। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ব্লাসফেমি আইনের বিরোধিতা করায় তাকে হুমকি দিয়ে আসছিল কট্টরপন্থীরা। তার বাড়িতে হামলাও চালিয়েছিল তারা। পাকিস্তানের মন্ত্রিপরিষদের একমাত্র খ্রিস্টান সদস্য তিনি। এর আগে ব্লাসফেমি আইনের শিকার হন পাঞ্জাব প্রদেশের গভর্নর এবং পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতা সালমান তাসির। গেল 4 জানুয়ারি দেহরক্ষীর গুলিতে নিহত হন তিনি। এবারে ক্লেমন ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ মোমেন্টস। দর্শক, মঙ্গলবার বিশ্বকাপের এই গ্রুপের খেলায় কেনিয়াকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ইনজুরি থেকে ফিরেই হ্যাট্রিক সহ মোট 6 উইকেট লাভ করেছেন নাসিথ মালিঙ্গা। খেলায় মোট রান হয়েছে 290 এবং উইকেট পড়েছে 11টি। চলুন এক নজর দেখে আসি খেলার উল্লেখযোগ্য মুহূর্তগুলো। শেষ করছি আপনাদের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। এমডির পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করলেও গ্রামীণ ব্যাংক বলছে তিনি বহাল আছেন। নিঃস্ব রিক্ত হয়ে একে একে দেশে ফিরছেন লিবিয়া প্রবাসীরা, ভেঙে পড়ছেন কান্নায়, জানাচ্ছেন ক্ষোভ। ইংল্যান্ডের দেয়া 328 রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারানো টাইগারদের মূল লক্ষ্য, ছাড়বার পাত্র নয় ক্যারিবিয়ানরাও। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এছাড়া লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।